দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমরা যারা সিবিএসসিতে পড়ছো, তোমাদের কিছু প্রশ্নোত্তর নিয়ে আজ তোমাদের সামনে আলোচনা করব। বলতে পারো মডেল কোশ্চেন, মানে আমি মোটামুটি ধরো 5-6টা মডেল কোশ্চেন সেট তোমাদের সামনে উপস্থাপন করব। এটার দ্বারা তোমরা অনেকেই উপকৃত হবে আশা করি। তোমরা যারা এবার সিবিএসসিতে ক্লাস 10-এ যারা বোর্ডস দিচ্ছ, একটু সামান্যভাবে দেখে নেবে, দেখলে পরেই তোমরা অনেক উপকার পাবে। তো এর মধ্যে থাকছে প্রশ্ন উত্তর, পোস্টমাস্টার, কাবুলিওয়ালা, দান প্রতিদান, 4টে গদ্য, 4টে পদ্য, এছাড়াও কিছু কিছু গ্রামার পার্ট নিয়েও আমি আলোচনা করেছি। শুধুমাত্র একটি নয়, পরপর অনেকগুলি আমার প্লেলিস্টে ঢুকে তোমরা খুঁজে পাবে। অনেকগুলি মডেল কোশ্চেন তোমাদের সামনে এখন আমি তুলে ধরব। চলো তাহলে বেশি কথা না বলে শুরু করি। অটোগ্রাফ নহে, তেলের ছবিও নয়, হাতে খানিকটা ভূষো মাখাইয়া তাহারই চিহ্ন ধরিয়া রাখিয়াছে। কার লেখা, কোন গল্পের অন্তর্গত? প্রসঙ্গ কি? উত্তর দেখো, রবীন্দ্রনাথ কৃত কাবুলিওয়ালা গল্পের অন্তর্গত। মিনির সঙ্গে দেখা করতে এসে ব্যর্থ মনোরথ হয়ে ফিরে যাবার সময় রহমত কথকের হাতে কিছু মেওয়া দিলে কথক তাকে দাম দিতে চাইলে রহমত জানায় যে সে ব্যবসা করতে মিনির কাছে আসে না। বক্তা কে? বক্তা মিনির বাবা কথক। রহমতের কন্যার প্রীতি সম্পর্কে তিনি একথা বলেছেন। তারপর কথক কি করেছিল? এখানে প্রশ্নটা উজ্জ্ব রয়েছে, উত্তর দেখো। বক্তা রহমতের প্রতি শ্রদ্ধাশীল হয়ে পড়েন, কারণ বুঝতে পারেন পিতৃত্বের দিক দিয়ে তার সে রহমতের কোনো প্রভেদ নেই। তিনিও পিতা, রহমতও পিতা। এক্ষেত্রে ধনী, দরিদ্র, উচ্চ, নীচ, জাত, বেজাত কোনো পার্থক্য নেই। সব পিতাই সমান, সন্তানদের প্রতি স্নেহশীল। তাই রহমতকে আর যেতে না দিয়ে তাকে অপেক্ষা করতে বলেন এবং মিনিকে ডেকে পাঠান। দাদাবাবু, আমাকে তোমাদের বাড়ি নিয়ে যাবে? বক্তাকে। দাদাবাবু বলতে কাকে বোঝানো হয়েছে? উত্তর, বক্তা পোস্টমাস্টার গল্পে পিতৃ মাতৃহীন রতন। দাদাবাবু বলতে রতন উলাপুর গ্রামের নবাগত পোস্টমাস্টারকে বুঝিয়েছিল, মানে কলকাতার যে পোস্টমাস্টার এসেছিল তাকে। বক্তাকে উদ্দিষ্ট ব্যক্তির বাড়িতে নিয়ে যাওয়ার প্রশ্ন উঠেছে কেন? উত্তর, পোস্টমাস্টারের বদলির দরখাস্ত মঞ্জুর না হওয়ায় পোস্টমাস্টার চাকরি ছেড়ে দেশে ফিরে যেতে চান। তাই রতনের এখানে তো আর কোনো কাজ নেই। তাই সে পোস্টমাস্টারকে অনুরোধ জানিয়েছে যদি পোস্টমাস্টার তাকে তার বাড়িতে নিয়ে যান। শেষে কি হয়? রতনকে তিনি তার বাড়িতে নিয়ে যেতে পারেননি। কিভাবে একটি মেয়েকে কোন পরিচয়ে তিনি তার বাড়িতে নিয়ে যাবেন? লোকে কি ভাববে, কি বলবে? তাছাড়া মা দিদির কাছেই বা তিনি কি বলবেন? তাই লোকলজ্জার ভয়ে পোস্টমাস্টার জানান যে তা বাস্তবে সম্ভব নয়। নতুন মেশোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের। কার লেখা, কোন গল্পের অন্তর্গত? প্রসঙ্গ কি? উত্তর, আলোচ্য অংশটি সাহিত্যিক আশাপূর্ণা দেবীর জ্ঞানচক্ষু ছোট গল্পের অন্তর্গত। তপনের লেখক সম্পর্কে একটা উচ্চ ধারণা ছিল। তার মনে হয়েছিল তারা অন্য গ্রহের জীব। তাদের কথাবার্তা, আচার ব্যবহার সবকিছুই হয়তো সাধারণ মানুষের থেকে আলাদা। কিন্তু তার ছোট মেশোকে দেখে তার সে ধারণা ভ্রান্ত প্রতিপন্ন হলো। এই প্রসঙ্গেই এই উক্তি। আলোচ্য অংশের বক্তব্য বিশ্লেষণ করো। উত্তর, কলেজের প্রফেসর তপনের ছোট মেসোমশাই। বাজারে তার লেখা বহু প্রকাশিত বই।
কলেজের ছুটি উপলক্ষে তিনি তপনদের বাড়িতে কিছুদিনের জন্য ছুটি কাটাতে আসেন। তপন দেখতে পায় যে তিনি আর 5টা সাধারণ মানুষের মতোই স্বাভাবিক মানুষ। তার ওঠা নামা, খাওয়া দাওয়া, কথাবার্তা, চালচলন আর 5টা লোকের মতোই। আর এই সহজ সরল সত্যটা জানার পরই তার জ্ঞানচক্ষু খুলে গেল। হাওয়া বিলাসী 3 জোড়া চোখ আটকে গেল ফ্রেমে। কার লেখা? কোন কবিতার অন্তর্গত? প্রসঙ্গ কি? উত্তর: আলোচ্য অংশটি কবি শক্তি চট্টোপাধ্যায়ের 3 পাহাড়ের কোলে কবিতার অন্তর্গত। আলোচ্য অংশে কবি 3 পাহাড়ের কোলে বেড়াতে যাওয়া 3 জন যুবকের 6 জোড়া চোখ সেখানকার নৈসর্গিক সৌন্দর্যে আটকে যায়। এই প্রসঙ্গেই এই উক্তি। বক্তব্য বিশ্লেষণ করো। শহুরে জীবনের গণ্ডিবদ্ধ জীবন থেকে মুক্তি পেয়ে 3 জোড়া চোখ অন্ধকারে 3 পাহাড়ের কোলে স্টেশনে নামে। সেখানকার নৈসর্গিক সৌন্দর্যে তারা অভিভূত হয়ে পড়ে। সেখানকার সৌন্দর্য দেখে মনে হয় যেন ফ্রেমে বাঁধা একটি সুন্দর ছবি, তাই তারা চোখ ফিরিয়ে নিতে পারে না। এই এত নতুন কথা নহে, ও তো পরের ঘরের মেয়ে, সুযোগ পাইলেই 2টি কথা বলিবে। কার লেখা কোন গল্পের অন্তর্গত? বক্তা কে? কার প্রশ্নের উপর বক্তা একথা জানান? উত্তর: রবীন্দ্রনাথ কৃত দান প্রতিদান গল্পের অন্তর্গত। বক্তা: শশীভূষণ। বক্তা গ্রামতুত অনুজ রাধা মুকুন্দের প্রশ্নের উত্তরে একথা জানান। বক্তা আর কি বলেছিল? উত্তর: বড় বউ ব্রজসুন্দরীর বাক্যবাণে অতিষ্ঠ রাধা মুকুন্দ বড় ভাই শশীভূষণের কাছে গত রাত্রের কথা জানালে শশীভূষণ উপরোক্ত কথাগুলি জানায়। শশীভূষণ আরও জানায় যে পরের ঘরের মেয়ে সুযোগ পেলে 2টো কথা বলবেই, তাই বলে কি ঘরের লোককে ছেড়ে যেতে হবে? সেটা ঠিক নয়। তাছাড়া বড় গিন্নি তো অনেক কথাই বলে, তাই বলে তিনি তো আর ঘর সংসার ত্যাগ করে চলে যেতে পারেন না। সমাজের সঙ্গে নিজেকে তিনি খাপ খাওয়াতে পারলেন না কিছুতেই। কার সম্পর্কে বলা হয়েছে? উত্তর: বনফুলের আলোবাবু গল্পে সহজ সরল আত্মভোলা মানুষ আলোবাবু সম্পর্কে বলা হয়েছে। তিনি নিজেকে সমাজের সঙ্গে খাপ খাওয়াতে পারলেন না কেন? উত্তর: আলোবাবু নিঃস্ব ব্যক্তি, আর্থিক সঙ্গতি বলতে তার কিছুই নেই। অপরের দয়ায় তার দিন কাটে। তার সহজ সরল সেবাপরায়ণ মনোবৃত্তি যুগের কাছে অচল। স্বার্থপর দুনিয়ায় এই সহজ সরলতার মূল্য দেওয়ার মানুষ নেই বললেই হয়। তাই প্রচলিত সমাজের রীতি নীতি স্বার্থপর মনোবৃত্তির সঙ্গে কিছুতেই নিজেকে খাপ খাওয়াতে পারেননি। তার পরিণাম কি হয়? একদিন প্রাণের থেকে প্রিয় ঘড়িটি চুরি হয়ে যাওয়ায় আলোবাবু সব বন্ধন মুক্ত। এরপর আলোবাবু পাগল হয়ে যান। বিচিত্র স্বার্থান্বেষী সংসারে নিজেকে নিতান্ত অপ্রয়োজনীয় মনে হয় তার। ফলে তিনি গলা ছেড়ে গেয়ে ওঠেন, আমায় ওরা সইল না কেউ, আমার কাছে রইল না কেউ। তার মানসিক বিকৃতি ঘটে। পাগল হয়ে তার স্থান হয় পাগলা গারদে। পূব আকাশে আস্তে ধীরে আলোর ঘোমটা খোলে। শান্ত সবুজ গা ভেসেছে 3 পাহাড়ের কোলে। কার লেখা কোন কবিতার অন্তর্গত? আলোচ্য অংশটি কবি শক্তি চট্টোপাধ্যায়ের 3 পাহাড়ের কোলে কবিতার অন্তর্গত। আলোর ঘোমটা খোলে বলতে কি বোঝো?
আলোর ঘোমটা খোলে বলতে সকালে সোনালি সূর্যের আলো ফুটে ওঠার কথা ব্যক্ত করা হয়েছে। রাত্রির অবসানে ধীরে ধীরে প্রভাত হয়। সূর্যের সোনালি আলোয় চারিদিক উদ্ভাসিত হয়ে ওঠে। কবি কল্পনা করেছেন যেন ঘোমটা ঢাকা রাত্রির অন্ধকারে আবৃত ছিল যে সৌন্দর্য, সূর্যের ঘোমটা খোলার সঙ্গে সঙ্গে অন্ধকার অপসারিত হয়ে চারিদিক আলোয় আলোকিত হয়, সম্পূর্ণ দৃষ্টিগোচর হয়। আলোর ঘোমটা খুলতে তিন পাহাড়ের কোলে কি পরিবর্তন লক্ষ্য করা যায়? আলোর ঘোমটা খোলার সঙ্গে সঙ্গে তিন পাহাড়ের কোলে সবুজ গ্রামগুলিকে সোনালি আলোয় উদ্ভাসিত দেখায়। এতক্ষণ যা ঘোমটার আড়ালে ছিল, ঘোমটা অপসারিত হলে তা আলোয় প্রত্যক্ষ গম্য হয়ে ওঠে। তিন পাহাড়ের কোলের সবুজ গালিচায় ঢাকা গ্রামগুলি তাদের সৌন্দর্যের ডালি নিয়ে চোখের সামনে উদ্ভাসিত হয়ে ওঠে। আর দুনিয়া জুড়ে শান্তির জন্য একাশনে একাকারে প্রার্থনা করছেন। কার লেখা, কোন কবিতার অন্তর্গত? দুনিয়া জোড়া শান্তির জন্য বলতে কি বুঝিয়েছেন? উত্তর, আলোচ্য অংশটি পদাতিক কবি সুভাষ মুখোপাধ্যায়ের একাকারে কবিতার অন্তর্গত। বর্তমান অস্থির পৃথিবীতে শান্তির বড় অভাব। দুনিয়া জুড়ে চলেছে মারণযজ্ঞ। সেই মারণযজ্ঞে অসংখ্য মানুষ মারা যাচ্ছে। মানুষের শান্তি সুখ হচ্ছে বিঘ্নিত। তাই দুনিয়া জুড়ে সাবেদের ঐকান্তিক প্রার্থনা, তাদের সন্তানদের সুখ শান্তি যেন বিঘ্নিত না হয়। মানে ওটা মায়েদের হবে, মায়েদের ঐকান্তিক প্রার্থনা। একাশনে একাকারে প্রার্থনা করেছেন বলতে কি বোঝো? উত্তর, মাতৃস্নেহ পাড়ার আকুল অপার। মাতৃস্নেহের কোনো ধর্ম নেই, কোনো পার্থক্য নেই। তাই হিন্দু হোক বা মুসলমান, যাই হোক না কেন, মাতৃস্নেহের ব্যাপারে কোনো হেরফের নেই। সব মায়েরাই একাশনে সন্তানের সুখ শান্তি সমৃদ্ধির জন্য একাকারে প্রার্থনা করে থাকেন। এবারে কিছু সমাস দেখো, মানে ব্যাস বাক্য সহ সমাস। দেখো উপরে যে অংশটি রয়েছে সেটি হলো প্রশ্নগুলো। দেখাশোনা, আজীবন, দিন দুঃখী, জোর বরাত, নির্বিঘ্ন, এগুলো হলো প্রশ্ন। এবার আমরা উত্তর দেখে নেই। দেখা ও শোনা, দেখাশোনা, এটা দ্বন্দ্ব সমাস। আজীবন হবে জীবন পর্যন্ত, অব্যয়ীভাব সমাস। দীন দুঃখী হবে দিন ও দুঃখী, দ্বন্দ্ব সমাস। জোর বরাত, জোর যে বরাত, কর্মধারায় সমাস। নির্বিঘ্ন, বিঘ্নের অভাব, অব্যয়ীভাব সমাস। আরো কিছু সমাস দেখে নাও। চালাক চতুর, ঋষি কবি, জোর বরাত, প্রতিমাঠ, অনর্থ। প্রথমে আসি চালাক চতুর। চালাক ও চতুর দ্বন্দ্ব সমাস। ঋষি কবি, যিনি ঋষি তিনি কবি, এটা কর্মধারায় সমাস। এখানে ভুল করে দ্বন্দ্ব সমাস লেখা হয়ে গেছে। জোর বরাত, জোর যে বরাত, কর্মধারায় সমাস। প্রতি মাঠ, মাঠকে মাঠ, অব্যয়ীভাব সমাস। অনর্থ, অর্থের অভাব, অব্যয়ীভাব সমাস। এবার দেখো চলিত ভাষায় রূপান্তরিত করো। মানে উপরে যেটা আছে সেটা হলো সাধু ভাষা, নিচে যেটা উত্তর করা হয়েছে সেটা হবে চলিত ভাষা। আমি আগে প্রশ্নটা একটু পড়ে নেই। ইহার পিতা অনেক দিন আগে মারা গিয়েছেন। পিতামহ রামলোচন চট্টোপাধ্যায় পুত্রের মৃত্যুর পর সংসার ছাড়িয়া বাহির হইয়া গিয়াছিলেন। পরশু ইহাদের গৃহে অগ্নি সংযোগ হয়। অগ্নি নির্বাপন করিতে গিয়া বৃদ্ধ মারা গিয়াছেন, আর কেহ নাই। এই নাতিটি শ্রাদ্ধাধিকারী। এবার উত্তর দেখো। এর বাবা অনেক দিন আগে মারা গেছে। পিতামহ রামলোচন চট্টোপাধ্যায়
ছেলের মৃত্যুর পর সংসার ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন। পরশু এদের বাড়িতে আগুন লাগে। আগুন নেভাতে গিয়ে বৃদ্ধ মারা পড়েছেন। আর কেউ নেই, এই নাতিটি শ্রাদ্ধাধিকারী। এবারে পরবর্তী আরেকটি চলিত ভাষা দেখে নাও। উপরেরটা সাধু ভাষা রয়েছে, নিচেরটা চলিত ভাষা। সমস্ত রাত্রি আলোগুলি এমনিভাবে নদীবক্ষে রহস্যময় ম্লান অন্ধকারে দুর্বোধ্য সংকেতের মতো সঞ্চারিত হয়। এক সময় মাঝরাত্রি পার হইয়া যায়। শহরে, গ্রামে, রেল স্টেশনে ও জাহাজ ঘাটে শ্রান্ত মানুষ চোখ বুজিয়া ঘুমাইয়া পড়ে। উত্তর দেখো, সারা রাত আলোগুলি এমনিভাবে নদীর বুকে রহস্যময় ম্লান অন্ধকারে দুর্বোধ্য সংকেতের মতো সঞ্চালিত হয়। এক সময় মাঝরাত্রি পার হয়ে যায়। শহরে, গ্রামে, রেল স্টেশনে, জাহাজ ঘাটে শ্রান্ত মানুষ চোখ ঘুমিয়ে পড়ে, মানে চোখ বুঝে, ওটা বুঝে হবে ঘুমিয়ে পড়ে। আরেকটি দেখে নাও। উপরেরটা প্রশ্ন, নিচেরটা উত্তর। উপরেরটা সাধু ভাষায়। অপিস শুদ্ধ তোলপাড় অমনি, এই ঘর ওই ঘর হইতে কেরানি বাবুরা বাহির হইয়া আসেন। বিডিও সাহেব বাহিরে, কৃষি অফিসার উকি মারেন, বৃদ্ধ হেড ক্লার্ক বিরক্ত হইয়া গজগজ করেন। ভিড় জমিয়াছে বারান্দা পর্যন্ত। আরে বাবা, ইহা তো শহরের ক্রেতা দুরন্ত অফিস নয়। উত্তর দেখো, অপিস শুদ্ধ তোলপাড় অমনি, এ ঘর ও ঘর থেকে কেরানি বাবুরা বেরিয়ে আসেন। বিডিও সাহেব বাইরে, কৃষি অফিসার উকি মারেন, প্রৌঢ় হেড ক্লার্ক বিরক্ত হয়ে গজগজ করেন। ভিড় জমেছে বারান্দা অবধি। আরে বাবা, এ তো শহরের ক্রেতা দুরন্ত অফিস নয়। এবারে আমরা দেখে নেব নির্দেশ অনুযায়ী বাক্য পরিবর্তন। ১ নাম্বার দেখো, আমায় রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। সরল বাক্য। উত্তর হবে, আমায় রক্ত দিলে আমি তোমাদের স্বাধীনতা দেব। ২ নাম্বার দেখো, তিনি ক্রুদ্ধ হলেন, তার রাগ বেশি সময় থাকে না। যৌগিক বাক্য। তিনি ক্রুদ্ধ হন বটে, কিন্তু তার রাগ বেশি সময় থাকে না। প্রশ্ন দেখো, রাত্রি যখন ১১টা তখন কলকাতার বাবু কাবু। সরল বাক্যে, রাত্রি ১১টায় কলকাতার বাবু কাবু। ২ নাম্বার দেখো, তিনি অফিসে গিয়ে সকলের কৈফিয়ত তলব করলেন। জটিল বাক্য। তিনি যখন অফিসে গেলেন তখন সকলের কৈফিয়ত তলব করলেন। প্রশ্ন দেখো, অসুস্থতার জন্য রীতা স্কুলে যেতে পারেননি। যৌগিক বাক্য। রীতা অসুস্থ, তাই স্কুলে যেতে পারেনি। পরেরটা দেখো, পিতা তাহার স্বভাব বুঝিয়া চলতেন। জটিল বাক্য। পিতা তাহার যে স্বভাব তাহা বুঝিয়া চলিতেন। প্রশ্ন দেখো, তীর্থ দর্শনে যেরূপ পরকালের কর্ম হয়, বাটি বসিয়াও সেরূপ হইতে পারে। সরল বাক্যে। উত্তর, তীর্থ দর্শনের মতো পরকালের কর্ম বাটি বসিয়াও হইতে পারে। ২ নাম্বার দেখো, লোহা জলে ডুবে কিন্তু শোলা জলে ভাসে। সরল বাক্যে। লোহা জলে ডুবলেও শোলা জলে ভাসে। প্রশ্ন দেখো, সাধনা না করলে সিদ্ধিলাভ হবে না। জটিল বাক্য। যদি সাধনা না করো তবে সিদ্ধিলাভ হবে না। ২ নাম্বার, বিদ্বান হলেও তার অহংকার নেই। যৌগিক বাক্য। তিনি বিদ্বান কিন্তু অহংকারহীন। ৩ নাম্বার, নতুন মেষকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের। যৌগিক বাক্য। তপন নতুন মেষকে দেখল এবং তার জ্ঞানচক্ষু খুলে গেল। প্রশ্ন দেখো, গলায় তুলসীর মালা, সেটিও কালো হয়ে গেছে। সরল বাক্যে।
গলায় তুলসীর মালার রং কালো হয়ে গেছে। 2 নাম্বার, তারপর চোখ বুজে ধীরে ধীরে দম নিতে লাগলো। যৌগিক বাক্য। তারপর সে চোখ বুজলো এবং ধীরে ধীরে দম নিতে লাগলো। প্রশ্ন দেখো, থাকলে একবার গিয়ে পায়ের ধুলো নিতাম। জটিল বাক্য। যদি থাকতেন তবে একবার গিয়ে পায়ের ধুলো নিতাম। 2 নাম্বার, পুলিশের যিনি বড় কর্তা তিনি আমার আত্মীয়। সরল বাক্য। পুলিশের বড় কর্তাই আমার আত্মীয়।